আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কেমোরিসেপ্টর রিফ্লেক্স সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। কেমোরিসেপ্টর রিফ্লেক্স আসলে এখানে আমাদের কোশ্চেন মাথার ভিতর আসবে, যেটা প্রথমে সেটা হচ্ছে কেমোরিসেপ্টরটা কি। কেমোরিসেপ্টরটা হলো আমাদের কেমোসেনসিটিভ সেল। সেল তো কেমোসেনসিটিভ সেলগুলো হলো টাইপ 1 টাইপ সেল। যেগুলোকে আমরা গ্লোমাস সেল বলে থাকি। তো আমাদের এই কেমোরিসেপ্টরগুলো আমাদের বডির কোথায় কোথায় অবস্থান করে? এই কেমোরিসেপ্টরগুলো আমাদের বডির দুইটা এরিয়াতে অবস্থান করে। একটা হলো ক্যারোটিড বডিস এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক বডিস। ওকে, আমরা লিখে দেখাচ্ছি। ক্যারোটিক বডিস যে আছে, তারা ক্যারোটিক বডিসে কোথায় অবস্থান করে? তারা অবস্থান করে ক্যারোটিড বাইপার্কেশন এরিয়ার মধ্যে, এবং অ্যাওর্টিক বডির অ্যাওর্টার মধ্যে, মানে অ্যাওর্টিক বডিগুলো থাকে হচ্ছে আমাদের অ্যাওর্টার মধ্যে, মানে অ্যাওর্টারই কোনো একটা অঞ্চলে থাকে, অ্যাডজেসেন্ট টু অ্যাওর্টা আমরা বলতে পারি। এবং আমাদের ক্যারোটিড যে বডি আছে সেটা থাকে আমাদের ক্যারোটিড বাইপার্কেশন এরিয়া। এরিয়া এখন কেমোসেনসিটিভ যে আমরা বললাম, এখন কেমোসেনসিটিভ বলার কারণ কি? তার কারণ হচ্ছে তারা নিশ্চয়ই কোনো না কোনো কেমিক্যালগুলোর প্রতি তারা সংবেদনশীল থাকে, যে কেমিক্যালগুলোর সংস্পর্শে তারা আসলে তারা অ্যাক্টিভেট হয়ে যায়। এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে আমাদের কোন কোন কেমিক্যালের প্রতি তারা সংবেদনশীল। তারা তিনটা কেমিক্যালের প্রতি সংবেদনশীল। একটা হলো অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন। আমাদের যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ইনক্রিজ হয়ে যায় এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ ইনক্রিজ হয়ে যায়, বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি ইনক্রিজ হয়ে যায়, তাহলে আমাদের এই কেমোরিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে বা স্টিমুলেটেড হয়ে যাবে। তারা মেইনলি আমাদের অক্সিজেনের ডিক্রিজ হওয়ার সাথে রিলেটেড। কীভাবে রিলেটেড আমি একটু বোঝানোর চেষ্টা করব। যে কোনো কারণে যদি আমাদের অক্সিজেনের পরিমাণটা ডিক্রিজ হয়ে যায়, তার মানে আমাদের সেখানে আমরা বলতে পারবো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আছে। কার্বন ডাই অক্সাইড বেশি থাকা মানে সেখানে কার্বন ডাই অক্সাইড প্লাস আমাদের যে রক্তের পানি সেটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের বাইকার্বনেট অ্যাসিড তৈরি করবে। এখন বাইকার্বনেট যে অ্যাসিড আছে বা বাইকার্বনেট অ্যাসিড, এই বাইকার্বনেট অ্যাসিড বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমাদের পিএইচ মানে আমাদের কমে যাওয়া, রাইট? আস্তে আস্তে যখন আমাদের অ্যাসিড বাড়তে থাকবে তখন আমাদের পিএইচটা কী হবে? আমাদের কমে যাবে। কমে যাবে মানে হলো হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণটা তার মানে বেশি, রাইট? এটাই তো বোঝাচ্ছে। দেন আমাদের এখানে কিভাবে এটা কাজ করে সেটাও আমরা বোঝানোর চেষ্টা করব। দেখা যায় যখন আমাদের রক্তের মধ্যে মনে করো কোনো কারণে আমাদের যে ব্লাড, এই ব্লাডটা কম যাচ্ছে, ব্লাড কম যাচ্ছে মানে ব্লাড প্রেশার কম। ব্লাড প্রেশার কম মানে কি? ব্লাড প্রেশার কম মানে ব্লাড ফ্লোটাও কম। ব্লাড ফ্লো ব্লাড ফ্লো কম হওয়া মানে হচ্ছে আমাদের যে এখানে ব্লাডের মধ্যে থাকা যে অক্সিজেনের পরিমাণটা মানে কম। তো দেখা যায় এটা হচ্ছে আমাদের ভ্যাসেলের ওয়াল। এই ভ্যাসেলের ওয়ালে অক্সিজেনটা পৌঁছাতে পারবে না, রাইট? যখন পৌঁছাতে পারবে না, ভ্যাসেল ওয়ালে কিছু কেমোরিসেপ্টর থাকবে। এই কেমোরিসেপ্টরগুলোতেও আমাদের অক্সিজেন পৌঁছাতে পারবে না। তার মানে এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন যখন পৌঁছাতে পারবে না, অক্সিজেন পৌঁছাতে না পারা মানে অক্সিজেনের যে মানে কি আসলে এখানে পার্শিয়াল প্রেশার, অক্সিজেনের যে আংশিক চাপ আছে, ওই অক্সিজেনের আংশিক চাপটা কমে যাবে, বা পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন আমাদের
কমে যাবে, সে আর কি আমাদের ভ্যাসেল ওয়ালের মধ্যে অক্সিজেন দ্বারা চাপ দিতে পারছে না। ওই চাপটার নাম কি? পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন, PO2 দিয়ে আমরা প্রকাশ করে থাকি। PO2 কমে যাওয়া মানে ধারাবাহিকভাবে আমাদের পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপটা বেড়ে যাবে এবং ধারাবাহিকভাবে আমাদের তখন হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্বটাও বেড়ে যাবে। যখন এই ঘটনাগুলো ঘটবে তখন এই তথ্যটা আমাদের কেমোরিসেপ্টরে যাবে যে তার এখানে কোনো অক্সিজেন আসছে না, কেমিক্যাল আসছে না। যখন কেমিক্যালগুলো আসবে না তখন এই তথ্যগুলো নিয়ে যাবে হলো আমাদের ভ্যাসোমোটর সেন্টারে। তার দুইটা নার্ভের মাধ্যমে এটা নিয়ে যায়, একটা হলো হেরিংস নার্ভ, আরেকটার নাম হচ্ছে আমাদের ভ্যাগাস নার্ভ। এই তথ্যটা ভ্যাসোমোটর সেন্টারে গেলে ভ্যাসোমোটর সেন্টার আমাদের ভ্যাসোকনস্ট্রিক্টর সেন্টারে নিয়ে যাবে এই তথ্যটা। ভ্যাসোকনস্ট্রিক্টর সেন্টার তখন আমাদের কি করবে? তখন আমাদের পেরিফেরাল যে ভ্যাসেলগুলো আছে ওই পেরিফেরাল ভ্যাসেলগুলোর ভ্যাসোকনস্ট্রিকশন ঘটাবে। ভ্যাসোকনস্ট্রিকশন ঘটালে আমাদের যে পেরিফেরাল যে রেজিস্ট্যান্স আছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বা পেরিফেরাল রেজিস্ট্যান্স যে আছে সেই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে। তার মানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যাচ্ছে মানে আমাদের ভ্যাসেলটা এরকম করে মোটা হয়ে যাবে, মানে থিকনেসটা বেড়ে যাবে আর কি। ভ্যাসেলটার থিকনেস বেড়ে যাবে। ভ্যাসেলের থিকনেস যখন বেড়ে যাবে তখন এই যে আমাদের অক্সিজেন যে কম, এই কম অক্সিজেনটা আমাদের ভ্যাসেলের ভিতরে সহজেই প্রবেশ করতে পারবে, রাইট? তখন আমাদের মস্তিষ্কের মধ্যে সিগন্যাল যাবে যে আমাদের প্রেশারটা নর্মাল হয়ে গেছে। যখন ভ্যাসো কনস্ট্রিকশন হয় আমরা জানি যে ভ্যাসেল যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় তখন আমাদের প্রেশার যে আছে, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এভাবে কেমোরিসেপ্টরগুলো আমাদের ব্লাড প্রেশারগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা টোটাল প্রসিডিউরটা দেখার চেষ্টা করব। এখানে এই স্লাইডে আমরা পুরো প্রসিডিউরটা দেখিয়েছি যে রক্তের প্রেশার যদি, আর্টেরিয়াল প্রেশার যদি কমে যায়, এখন এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর নির্ভর করে। যদি রক্তের প্রেশারটা আমাদের 80 মিলিমিটার মার্কারির থেকে কম হয়ে যায় তখনই আমাদের এই কেমোরিসেপ্টরগুলো কাজ করে থাকে। এই কেমোরিসেপ্টরগুলো তখনই কেবলমাত্র কাজ করে থাকবে যখন কিনা আমাদের রক্তের প্রেশার 80 মিলিমিটার মার্কারির থেকে নিচে চলে আসবে। তখন আমাদের কেমোরিসেপ্টরগুলোতে এই তথ্যগুলো মানে যাবে যে রক্তের ব্লাড ফ্লোটা কমে গেছে। ব্লাড ফ্লো কমে যাওয়া মানে কি? কেন তারা এই তথ্যটা নিয়ে যাবে? কারণ যখন ব্লাড ফ্লোটা কমে যাবে তখন আমাদের ডিক্রিজ অফ পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন অ্যান্ড ইনক্রিজ অফ দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইনক্রিজ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ঘটবে। এই কেমিক্যালগুলো তাদের কাছে ঠিকমতো পৌঁছাতে পারবে না। এক একটা রেঞ্জ কমে গেছে, আরেকটা রেঞ্জ বেড়ে গেছে, এরকম তথ্য তাদের কাছে পৌঁছাবে। তখন তার অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এই যে স্টিমুলেটেড হয়ে যাবে কেমোরিসেপ্টরগুলো। যখন কেমোরিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়ে যাবে তখন সেই তথ্যগুলো তারা আমাদের ভ্যাসোমোটর সেন্টারে নিয়ে যাবে হেরিংস নার্ভ এবং ভ্যাগাস নার্ভের মাধ্যমে। এখন হেরিংস নার্ভটা কি? হেরিংস যে নার্ভ সেটা হচ্ছে আমাদের গ্লসোফেরিয়াঞ্জিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। এটা হলো গ্লসোফেরিয়াঞ্জিয়াল নার্ভ। এর ব্রাঞ্চ, ঠিক আছে, মানে ক্যারোটিড নার্ভ 9 এর একটা ব্রাঞ্চ। আর ভ্যাগাস নার্ভ হচ্ছে আমাদের ক্যারোটিড নার্ভ 10। এই দুটা নার্ভের মাধ্যমে তারা ভ্যাসোমোটর সেন্টারে তাদের এই কেমিক্যালের যে ডিফারেন্স হচ্ছে বা কেমিক্যালের যে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে যাবে। যে কেমিক্যাল ঠিক মতো পৌঁছাচ্ছে না সেটা নিয়ে যাবে। তখন আমাদের ভ্যাসোমোটর সেন্টার ভ্যাসোকনস্ট্রিক্টর সেন্টারকে স্টিমুলেটেড করবে। এর ফলে আমাদের ভ্যাসোকনস্ট্রিক্টর সেন্টার আমাদের যে পেরিফেরাল ভ্যাসেলগুলো আছে, পেরিফেরাল ভ্যাসেলগুলোকে কনস্ট্রিকশন করে ফেলবে। পেরিফেরাল ভ্যাসেলগুলো কনস্ট্রিকশন হয়ে গেলে আমাদের তখন আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স TPR আমাদের ইনক্রিজ হয়ে যাবে। TPR ইনক্রিজ হয়ে গেলে আমাদের ইনক্রিজ অফ আর্টেরিয়াল প্রেশার ঘটবে। আর্টেরিয়াল প্রেশারটা ইনক্রিজ হয়ে আমাদের ব্লাড প্রেশারটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসবে। ঠিক আছে, এটা আমাকে নর্মাল অবস্থায় নিয়ে আসবে। এভাবে আমাদের কেমোরিসেপ্টর রিফ্লেক্সটা কাজ করে থাকে।